এখন দেখো ভাই, আমি আলোচনা করব হচ্ছে সুপার এলিভেশন নিয়ে। তো সুপার এলিভেশন সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। দেখো সুপার এলিভেশন জিনিসটা কি, আমরা যখন ধরো বাঁক সংস্থাপন করব, হ্যাঁ ধরো একটা বাঁক সংস্থাপন করতেছি। বাঁক সংস্থাপন করার পরে কি হবে, যখন আমরা গাড়িটাকে ধরো একটা নির্দিষ্ট গতিতে এদিক দিয়ে যেয়ে এই বাঁকে যখন রাউন্ড নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তখন কি হবে, আমাদের এই গাড়িটা বাহিরের দিকে ছিটকে যেতে যাবে। যেমন ধরো তুমি ধরো এদিকে হঠাৎ করে যাচ্ছ, এদিকে এদিকে মোড় নিচ্ছ, ঠিক আছে, এদিকে মোড় নিচ্ছ, তাহলে তোমার গাড়িটা কি করবে, এই বাহিরের দিকে ছিটকে যেতে চাইবে বাকির ভিতর, ঠিক আছে, বাকির ভিতরে যে কি করবে, বাহিরের দিকে ছিটকে যেতে চাবে। তাহলে এই ছিটকে যাওয়া প্রতিরোধ করার জন্য রাস্তাকে এই বাঁকের বাহিরের দিকে বা রাস্তার বাহিরের দিকে একটু উঁচু করে তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ ধরো এটা যদি রাস্তা হয়, ঠিক আছে, এটা যদি রাস্তা হয় বাঁকের উপর, তাহলে এই রাস্তাটা কিভাবে একটু উঁচু করে তৈরি করা হয়, যেহেতু যাতে গাড়িটা যাওয়ার সময় এই বাহিরের দিকে কি করতে পারে ভাইয়া, ছিটকে যেতে না পারে, অর্থাৎ বাহিরের দিকে যাতে ছিটকে চলে আসতে না পারে, এই জন্য আমাদের রাস্তার বাহিরের দিকটা একটু উঁচু করে তৈরি করা হয়, ঠিক আছে, কেন্দ্র থেকে বাহিরের দিকে আস্তে আস্তে উঁচু করে তৈরি করা হয়। এই যে উচ্চতায় উঁচু করে তৈরি করা হয়, এই উচ্চতাটা কি বলা হয়, সুপার এলিভেশন, ঠিক আছে। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা ভাইয়া, সুপার এলিভেশনকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো যখন একটা গাড়ি এই সরল পথ থেকে বাঁকের মধ্যে প্রবেশ করে, তখন এই বাঁকের মধ্যে প্রবেশ করার পর এই গাড়ির উপর তিনটা জিনিস কাজ করে বা তিনটা বল কাজ করে এই কেন্দ্রের বাহিরের দিকে ছিটকে দেওয়ার জন্য। একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, একটা হচ্ছে তোমার গাড়ির নিজস্ব ওজন, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। এই তিন ধরনের বল আমাদের এখানে কাজ করার জন্য আমাদের গাড়িটা বাহিরের দিকে ছিটকে যেতে চাই, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এই সুপার এলিভেশন আমরা কি পরিমাণে দিলে গাড়িটা বাহিরের দিকে ছিটকে যাবে না, এটা নির্ণয়ের কিছু সূত্র আছে। তো এই ক্ষেত্রে আমাদের বইয়ের দুই ধরনের প্রমাণ আছে, একটা হচ্ছে তোমার ঘর্ষণ বল বিবেচনা করে, আর একটা হচ্ছে ঘর্ষণ বল বিবেচনা না করে। তো আমাদের দুইটা প্রমাণই পরীক্ষায় আসে, আমরা দুইটা প্রমাণই করব। তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তাহলে ভাইয়া এখন খেয়াল করো, আমরা হচ্ছে ঘর্ষণ বল বিবেচনা না করে সুপার এলিভেশনের জন্য সূত্রের প্রমাণটা করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো এখানে বেশ কিছু জিনিস আমরা লিখে নিয়েছি। এখানে কি ই হচ্ছে সুপার এলিভেশন, অর্থাৎ রাস্তাকে যতটুকু উচ্চতায় আমরা উঁচু করব সেটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন ই, ঠিক আছে। এরপর ডাব্লিউ হচ্ছে গাড়ির ওজন। ধরো এখানে একটা গাড়ি আছে, হ্যাঁ এখানে একটা গাড়ি আছে, এই গাড়ির ওজন হচ্ছে ডাব্লিউ, তাহলে সেটা আমাদের কোন দিকে কাজ করবে, একদম সোজা আমাদের পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে। এরপর আমাদের পি হচ্ছে কেন্দ্রাতিক বল, অর্থাৎ আমাদের গাড়িটা ধরো যখন বাঁকের উপর উঠবে, হ্যাঁ এরকম যখন বাঁকের উপর উঠবে, তখন কি করবে, সে বাঁকের বাহিরের দিকে ছিটকে যেতে চাবে, তাই না। তাহলে এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রাতিক বল। তাহলে কেন্দ্রাতিক বলের পরিমাণ হবে হচ্ছে আমাদের পি পরিমাণ, ঠিক আছে, এবং এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এটার পরিমাণ হিসাব করা হয় ডাব্লিউ ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর। ডাব্লিউ হচ্ছে গাড়ির ওজন, ভি স্কোয়ার হচ্ছে গাড়ির বেগ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং আর হচ্ছে আমাদের এই বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের কি আছে এখানে, এর পরবর্তীতে আছে হচ্ছে আর বাঁকের ব্যাসার্ধ, যেটা মিটারে হিসাব করতে হবে। জি হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, মিটার পার সেকেন্ডে হিসাব করতে হবে। বেগ হচ্ছে কি আমাদের, যদি আমরা একবার হচ্ছে কিলোমিটার পার আওয়ার দিয়ে হিসাব করব, আর একবার হচ্ছে বেগ মিটার পার সেকেন্ড দিয়ে হিসাব করব, দুইটার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পাবো, ঠিক আছে। তো আমাদের থেকে যখন যে সূত্রটা প্রমাণ হবে আমরা সেটাই করে দিব। তাহলে এরপরে দেখো বি হচ্ছে রাস্তার প্রস্থ, এটা হচ্ছে সড়কের জন্য, আর জি হচ্ছে গেজ প্রস্থ, এটা হচ্ছে রেলপথের জন্য। অর্থাৎ এই রাস্তার প্রস্থটা সড়কের ক্ষেত্রে বি দিয়ে প্রকাশ করা হয় এবং রেলপথের ক্ষেত্রে জি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা প্রমাণটা শুরু করি। তো ধরো একটা 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 নির্দিষ্ট সময়ে গাড়িটা ধরলাম আমরা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তো এই অবস্থায় বা সাম্য অবস্থায় আছে। তো এই অবস্থায় কি হবে, গাড়ির ওজনটা কি করবে, একদম সোজা নিচের দিকে ক্রিয়া করবে, তাই তো। আর আমাদের এই যে তোমার হচ্ছে কেন্দ্র বিমুখী বলটা কি করবে, আমাদের রাস্তার বাহিরের দিকে ছিটকে যেতে মানে নিয়ে যেতে চাবে, তাই না। তাহলে এটা কোন দিকে কাজ করবে, রাস্তার বাহিরের দিকে কাজ করবে। তাহলে দেখো এই যে পি বলটা রাস্তার বাহিরের দিকে কাজ করতেছে, তো ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা এই বলটাকে এই যে নিচে দেখাইতে পারি, ঠিক আছে, এই যে নিচে দেখাইতে পারি, এই সেম বলটাকে আমরা নিচে এখানে দেখাইতে পারি। তাহলে দেখো এই বলটা এই সোজা কাজ করতেছে, পি বলটা এখানে এইদিকে কাজ করতেছে। এখন এই দুই বলের যে লব্ধি হবে, আচ্ছা পি বলটা তুমি পরে বিবেচনা করো, এখানে যে বলটা আছে, হ্যাঁ এইদিকে একটা এদিকে একটা, ঠিক আছে, এদিকে হচ্ছে ডাব্লিউ, এদিকে হচ্ছে পি। তাহলে এই দুই বলের লব্ধি কোন দিকে কাজ করবে ভাইয়া, এই দুই বলের লব্ধি কিন্তু কাজ করবে এই যে এই বরাবর, যেটা আমাদের এই রাস্তার পৃষ্ঠের উপর সমকোণে ক্রিয়া করবে, ঠিক আছে। লব্ধি বলটা রাস্তার পৃষ্ঠের উপর কিভাবে সমকোণে পড়বে না, সমকোণে কিন্তু পড়বে। তাহলে এখানে তোমরা এটা আরটা ছোট হাতের দাও, যেহেতু আমরা এখানে ব্যাসার্ধটা বড় হাতের আর দিয়ে ধরছি। তাহলে দেখো যখন এই দুইটা বলের ক্রিয়া বা লব্ধি বল রাস্তার উপর সমকোণে পড়বে, এরকম এরকম সমকোণে পড়বে, ঠিক আছে, তখন এখান থেকে কি হবে, একটা প্রতিক্রিয়া বল কাজ করবে না। আমরা কি জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এখানে কি করবে, আমাদের এখান থেকে রাস্তাটা বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে আর, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে যে এই বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে, ওকে। আর আমাদের এই বলটাকে আমরা নিচে এই যে এখানে এটা দ্বারা দেখাতে পারি। এখন আমাদের এই
সুপার এলিভেশনটা দেখো রাস্তার শুরুর বিন্দুতে বা রাস্তার এই যে এই পাশের সাইডে কি করতেছে, একটা নির্দিষ্ট কোণ সৃষ্টি করতেছে, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে তোমার এই যে এই কোণটাও কি হবে, থিটা হবে। এটা কিন্তু আমরা ওই যে তোমার ফিজিক্সে কিন্তু পড়ে আসছিলাম যে ধরো, বা ওই যে আমাদের ঘর্ষণ ছিল কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সে, ঘর্ষণ অধ্যায়ে কিন্তু আমাদের ছিল, ধরো একটা যদি এরকম তল থাকে, সরি, এরকম ধরো একটা তল আছে, হ্যাঁ, এই তলের উপর তুমি একটা বস্তুকে রাখছো, তাহলে এই তলের উপর এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে এই বস্তুর যে লব্ধি বল কাজ করবে, হ্যাঁ, লব্ধি বল বা বস্তুর ওজনটা যে কাজ করবে, এই ওজনটা আমাদের এই যে এই অক্ষের সঙ্গে এখানেও কি করে, থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে। এটা তোমরা পড়ছিল না? পড়ছিলা কিন্তু। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো আমাদের তাহলে এখানে কি হলো, দুইটা ত্রিভুজ তৈরি হলো, একটা সুপার এলিভেশন দিয়ে রাস্তার সঙ্গে, আর একটা হচ্ছে আমাদের এই বলগুলো দিয়ে। তাহলে তোমরা এখানে প্রথমে লিখবা যে হচ্ছে এটা যদি আমরা নাম দেই, বা নাম না দিলেও হবে, যে লিখবা যে হচ্ছে এখানে এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া দেখো তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই যে প্রথম অংশের জন্য কি লেখা যায়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে ভাইয়া কোণ আছে হচ্ছে এটার সঙ্গে, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি, পি ডিভাইডেড বাই ডাব্লিউ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, পি ডিভাইডেড বাই ডাব্লিউ লিখতে পারি। এখন আবার লিখবা এখানে আবার আবার রাস্তার রাস্তার জন্য কি লিখবে ভাইয়া দেখো তো, রাস্তার জন্য লিখবা হচ্ছে এই যে রাস্তার জন্য এখানে হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভাই রাস্তার জন্য আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে ই, ভূমি হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ বি, তাহলে ই ডিভাইডেড বাই বি। এখন দেখো তো ভাই এটাও ট্যান থিটার মান, এটাও ট্যান থিটার মান, তাহলে আমরা কি বলতে পারি, এইটার এটা সমান, তাই না? এটা যদি 1 নম্বর সমীকরণ দেই, এটা যদি 2 নম্বর সমীকরণ দেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 ও 2 হতে কি পাই, আমরা পাই পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই বি। এখন দেখো তো আমরা প্রথমে বলছিলাম যে পি কে কি দ্বারা বের, পির মান কিভাবে বের করা যায়, ডাব্লিউ ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর দ্বারা। তাহলে এখানে তুমি পির মানটা বসায় দাও, পির মান বসায় দিলে কি হবে, ডাব্লিউ ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর, এবং এখানে আমাদের নিচে একটা ডাব্লিউ ছিল, ঠিক আছে, আর এই পাশে আমাদের ইবি। এখন এই ডাব্লিউ আর এই ডাব্লিউ কি হয় ভাই, কেটে যায়, তাহলে থাকতেছে কি ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর। এখান থেকে বিটাকে পাশে পার করে দাও, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা কি পাবো ভাই দেখো তো, ই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে বিভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর। এটা পাবো কি, এটা কিন্তু পাবো। তাহলে দেখো আমাদের যদি এই প্রমাণটা এভাবে করতে বলে বা এটা প্রমাণ করতে বলে, তাহলে আমরা এই পর্যন্ত প্রমাণ করব, ঠিক আছে। এখানে যে ভির মানটা পাইছো, ঠিক আছে, এটা আমাদের একক হচ্ছে এই যে এটা কিলোমিটার পার আওয়ারে। এখন আমাদের ধরো প্রমাণ করতে বললো যে তোমরা হচ্ছে ওই যে তোমাদের বই দেখবে, তার একটা প্রমাণ আছে এরকম, যে হচ্ছে বি ভি স্কয়ার ডিভাইডেড বাই 227 না, 200 127 মনে হয়, 127 আর এভাবে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই যে ভির যে মানটা আছে, এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব দেখো তো, আমাদের ভি যদি ইজ ইকুয়াল টু হয় ধরো কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে দেখো তো, কিলোমিটারকে আমরা প্রথমে কি করব, মিটার বানাবো। তাহলে কিলোমিটারকে যদি মিটার বানাতে চাই, তাহলে এর সঙ্গে কি করতে হবে ভাইয়া, 1000 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এরপর দেখো আমাদের কি হবে, এখানে এই ভি কিলোমিটার পার আওয়ারকে, অর্থাৎ বেগ যদি ভি কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, দেখো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যখন নিয়ে যাব, তখন কি হবে, এই ভির সঙ্গে আমাদের কিলোমিটারটার সঙ্গে যদি 1000 গুণ করে দিই, তাহলে মিটার হবে। আর ঘন্টাকে যদি সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, 3600 দিয়ে ভাগ করে দিতে হবে এটাকে, ঠিক আছে। অর্থাৎ দেখো, সরি, ঘন্টাকে 3600 দিয়ে গুণ করে দিতে হবে। আমরা কি জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাই তো জানি না? তাহলে এখানে আমাদের ঘন্টার পরিবর্তে আমরা কি লিখবো, 3600 সেকেন্ড লিখবো এখানে, ঠিক আছে। তাহলে দেখবা এটা তোমরা যদি হিসাব করো, এটা হিসাব করলে তোমরা কি মান পাবা দেখো, 1000 ডিভাইডেড বাই 3600, ঠিক আছে। এটা পাবা হচ্ছে তোমরা দেখো এরকম, জিরো 3.6, এটা তোমরা পাবা হচ্ছে ভি ডিভাইডেড বাই 3.6, এরকম একটা মান পাবা, ঠিক আছে। তো এই মানটাকে তোমরা কিভাবে পাবা দেখো, আমরা যদি তখন হচ্ছে তোমরা 1000কে 3600 দিয়ে ভাগ করবা, ঠিক আছে, 1000কে 3600 দিয়ে ভাগ করবা, 1000 ভাগ 3600 করার পর তোমরা অ্যান্সার পাচ্ছ কত দেখো, 2.277, ঠিক আছে।
এটাকে যদি আমরা ইনভার্স করে লিখি, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ তোমরা এই অ্যান্সারটাকে আবার কিভাবে করবে দেখো, এই অ্যান্সারটাকে 1 ডিভাইডেড বাই অ্যান্সার দিয়ে লিখবা, তাহলে দেখবা যে আমরা 3.66 পাচ্ছি। এখন তুমি 3.66 এটা কিভাবে লিখলে দেখো, 1 কে তুমি আবার 3.66 দিয়ে ভাগ করে দেখো, 1 কে 3.66 দিয়ে ভাগ করে দেখো, ওই আগের অ্যান্সার আসবে, উপরের অ্যান্সারটা আসবে, ঠিক আছে। 3.6 দিয়ে ভাগ করলে দেখবা যে 2.778 আসতেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার তোমার ধরো হচ্ছে 0.277 লেখাও যে কথা, তোমার 1 ডিভাইডেড বাই 3.6 লেখাও একই কথা, দুইটা একই জিনিসই, ঠিক আছে। তাহলে আমরা সেই জন্য এটাকে ভি ডিভাইডেড বাই 36 করে লিখলাম। এখন তুমি কি করবা, এই যে এখানে ভির মানটা বসাই দিবা, ঠিক আছে। কিভাবে ভির মানটা বসাবে দেখো, এখানে পরের লাইনে তোমরা কি করবা, ই ইজ ইকুয়াল টু লিখবা হচ্ছে বি ইন্টু ভি, আর ভির নিচে কত ছিল ভাইয়া 3.6, তাহলে 3. ভির উপর স্কোয়ার ছিল কিন্তু আবার এখানে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো ভির উপর কিন্তু স্কোয়ার ছিল, আমরা এটা আলাদা করেই লিখি। বি নিচে আমাদের দেখো তো জি ছিল কি, জি ছিল হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক না, মহাকর্ষীয় ত্বরণ, তাহলে জির মান আমরা কত জানি, 9.81 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে 9.81 মিটার পার সেকেন্ড ইন্টু আমাদের এখানে আর আছে আগে থেকে, এর সঙ্গে যদি আমরা ভির নিচে 3.6 এর উপর স্কোয়ার দিয়ে দিই, যেহেতু এখানে ভির উপর স্কোয়ার ছিল, তাহলে দেখো কি আসবে তোমার 3.6 এর উপর স্কোয়ার গুণ 9.81, তাহলে দেখো কত আসতেছে 127 আসতেছে, দেখছো 127 থেকে একটু বেশি আসছে, তোমরা 127 করে নিবে এটাকে, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর, তাহলে এইভাবে তোমরা এটাকে প্রমাণ করে দিবা। অর্থাৎ এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে তোমরা এই মানটা পাবা, ঠিক আছে, এই মানটা পাবা। তাহলে তখন এই মানটাকে কি করবা তোমরা, এখানে বসায় দিও, বসায় দিলে তখন তোমার এখানে অ্যান্সারটা কিসে আসবে ভাইয়া, অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার হচ্ছে কিসে বলে এটাকে, ওই মিটার পার সেকেন্ডে অ্যান্সার আসবে, ঠিক আছে। তখন তোমার এটাতে কি আসবে, মিটার পার সেকেন্ডে অ্যান্সার আসবে। তো চলো আমরা এখন কি করব, পরবর্তী প্রমাণে চলে যাব, ঠিক আছে। তো আশা করতেছি এই প্রমাণটা তোমরা বুঝতে পারছো, যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও কোন জায়গাটায় বুঝতে পারো না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আমরা এখন ঘর্ষণ বল বিবেচনা করে কিভাবে এই প্রমাণটা করব, তোমাদের বইয়ে দেখবে যে ওই এই প্রমাণটাও আছে, ঘর্ষণ বল বিবেচনা করেও আছে, বিবেচনা না করে দুইভাবেই আছে। তাহলে এখন আসো আমরা ঘর্ষণ বল বিবেচনা করে কিভাবে প্রমাণটা করব সেটা দেখব। এখন ভাইয়া দেখো, আমরা ঘর্ষণ বল বিবেচনা করে সুপার এলিভেশনের যে সূত্র আছে সেই সূত্রটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আসো আমরা আগে সূত্রটা লিখে নিই, যে কোন সূত্রটা প্রমাণ করতে হবে। আমি একটু সূত্রটা লিখে নিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি। তাহলে আগে আমাদের এই চিত্রটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে চিত্রে দেখো কি আছে, সেম আগের মতোই জিনিস, জাস্ট এখানে আমাদের ঘর্ষণ বলটা বিবেচনা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা গাড়ি এই সুপার এলিভেশনের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই অবস্থাটা বিবেচনা করা হয়েছে। তাহলে এখানে আমাদের কি কি বল কাজ করবে দেখো তো, এখানে আমাদের এগুলো তো আমি আগের প্রমাণে ব্যাখ্যা করছি, তাহলে এখন আর ব্যাখ্যা না করলেও চলবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের গাড়ির ওজনটা একদম আমাদের পৃথিবীর কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে। এরপর আমাদের আগের বারের মতো এখানে কি থাকবে, কেন্দ্রাতিক বল থাকবে রাস্তার বাহিরের দিকে, এটা আমাদের এইদিকে বাহিরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাহিরের দিকে টানবে, ঠিক আছে। তাহলে এটাকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এরপর দেখো আমাদের এই যে রাস্তার উপর যেখানে চাকা দুইটা আছে, হ্যাঁ ধরলাম এটা এ চাকা, এটা হচ্ছে বি চাকা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাইয়া, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এ চাকা একটা কি করবে, এ চাকা যেহেতু আমাদের রাস্তার উপর লোড দিবে, তখন এ চাকাতে আমাদের রাস্তা কি করবে, একটা রিয়াকশন দিবে না, এ চাকার উপর কিন্তু রাস্তা একটা রিয়াকশন দিবে উপরের দিকে, ঠিক আছে। অর্থাৎ তুমি এই জায়গায় ধরো চাকাটা রাস্তার উপর রাখতেছো, তাহলে এখানে কি করতেছে, বোর্ডটা আমার কলমটাকে বাইরের দিকে কি দিচ্ছে, একটা রিয়াকশন দিচ্ছে না, রিয়াকশন দিচ্ছে। কিন্তু সেম ভাবেও এই রাস্তার উপর যেহেতু চাকাটা পড়ছে, তাহলে রাস্তাটা চাকাটাকে উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে, ঠিক আছে, লম্ব হবে। এবার বি বিন্দুতেও সেম উপরের দিকে একটা লম্ব বল দিবে, তাই তো, রিয়াকশন ফোর্স দিবে। তাহলে দেখো আমাদের বি বিন্দুতে একটা উপরের দিকে রিয়াকশন ফোর্স কাজ করবে। এখন দেখো ভাই এখানে একটা জিনিস, আমাদের যেহেতু আমরা বাঁকের ভিতর যখন যাব, ঠিক আছে, সুপার এলিভেশনে যখন যাচ্ছি, ঠিক আছে, তখন কি করবে, গাড়িটাকে এ বাহিরের দিকে নিয়ে যেতে যাবে, কোন দিকে, কেন্দ্রাতিক বলটা বাহিরের দিকে নিয়ে যেতে যাবে। কিন্তু এখানে কিছু বল, ঘর্ষণ বল বা আরো বেশ কিছু বল, মানে সুপার এলিভেশনের কারণে তখন এটাকে বাহিরের দিকে নিয়ে যেতে চাবে না। কিন্তু আমাদের দেখো এ কিন্তু বাহিরের দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাহলে আমাদের এখানে যে ঘর্ষণটা কাজ করবে চাকার মধ্যে, আমরা কি জানি যে ঘর্ষণ বল আমাদের প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করে। ধরো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, এদিকে একটা বল প্রয়োগ করলাম এফ, ঠিক আছে, তাহলে এটার ঘর্ষণ বল এফ এ, এটা বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে। কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই কেন্দ্রাতিক বলটা বা কেন্দ্র বিমুখী বলটা গাড়িটাকে রাস্তার বাহিরের দিকে নিয়ে যেতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ঘর্ষণ বল যেগুলো আছে,
এফ বি এবং এফ এ চাকাতে যে দুইটা ঘর্ষণ বল আছে, দুইটা ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে ভাইয়া দেখো তো? আমাদের রাস্তার ভিতরের দিকে কাজ করবে না? গাড়ি যেতে যাচ্ছে রাস্তার বাহিরের দিকে, কিন্তু ঘর্ষণ কাজ করতেছে কোন দিকে? তাহলে রাস্তার ভিতরের দিকে। ঠিক আছে, এই যে এই তত্ত্ব অনুযায়ী বল যেদিকে কাজ করে ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এখন তাহলে আসো ভাইয়া আমাদের আরো বেশ কিছু জিনিস এখানে বুঝতে হবে। এখানে দেখো আমাদের যে কেন্দ্রাতিক বলটা আছে, ঠিক আছে, এটা কি দেখো তো? আমাদের এই যে আনুভূমিক রেখার সাথে, রাস্তার সাথে যে আনুভূমিক তলটা আছে, এই তলের সাথে কোন কোন কোণে ক্রিয়া করতেছে? থিটা কোণে ক্রিয়া করতেছে না? এটা কিন্তু থিটা কোণে ক্রিয়া করতেছে, অর্থাৎ এই যে এটার মানও থিটা, এটাও থিটা, তাহলে এটাও হবে কি থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমাদের বলটা কি রকম হচ্ছে? আমরা কোঅর্ডিনেটটাকে যদি একটু সোজা করে অ্যাড করি, এরকম হচ্ছে, দেখো এরকম হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে জাস্ট একটু ঘুরে অ্যাড করলাম এদিকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই বলটা এদিকে কাজ করতেছে পি পরিমাণে এবং কোণ আছে হচ্ছে এটার সঙ্গে। তাহলে আমরা জানি কোনো বল যদি কোনো একটা বস্তুর সঙ্গে কোণে ক্রিয়া করে, একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, তাহলে এই বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে উপাংশ দুইটা কি হবে? যেটার সঙ্গে কোণ থাকবে সেটা হবে cos থিটা, তাহলে এটা হবে পি cos থিটা, আর যেটার সঙ্গে কোণ থাকবে না সেটা হবে ভাই sin থিটা, পি sin থিটা। তাহলে ভাই দেখো তো আমাদের এই অক্ষ বরাবর যে বলটা কাজ করবে সেটা কি হবে? পি cos থিটা। কি হবে ভাই? পি cos থিটা। ঠিক আছে, এরপর আমাদের এই যে উলম্ব অক্ষ বরাবর যেটা আছে, এই উলম্ব অক্ষ বরাবর কোনটা কাজ করবে? এই যে পি sin থিটা। ঠিক আছে, এটা আমাদের এই বরাবর কাজ করবে, এটা হচ্ছে পি sin থিটা। ঠিক আছে, তাহলে এই বলটা গেল। এখন দেখো আমাদের এখানে যে গাড়ির যে ওজন আছে, এটাও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে। সেটা কিভাবে দেখো? এই যে এইভাবে একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কোনটা আছে কিসের সঙ্গে? এক্ষেত্রে আমাদের কোনটা আছে হচ্ছে লম্বের সঙ্গে, অর্থাৎ আমাদের লম্ব বললে ভুল হবে, এই যে এই বাহুর সঙ্গে। ঠিক আছে, তাহলে এই বাহুর সঙ্গে যদি কোণ থাকে তাহলে এই বাহুর মান কি হবে ভাইয়া? এটা যদি ডাব্লিউ হয় তাহলে এটারও কি থাকবে? দুইটা উপাংশ থাকবে। তাহলে এই উপাংশের নাম হবে হচ্ছে, যেহেতু থিটা এটার সঙ্গে আছে, এটা হবে হচ্ছে ডাব্লিউ cos থিটা, আর এটা হবে হচ্ছে ডাব্লিউ sin থিটা। তাহলে ভাই দেখো তো এই যে এই ডাব্লিউ বলের উলম্ব উপাংশ কোন দিকে কাজ করতেছে? এইদিকে, এবং আনুভূমিক উপাংশ কাজ করতেছে এইদিকে। তাহলে এই দিকের উপাংশটা কি হবে? ডাব্লিউ sin থিটা। এবং এখানে দেখো এই যে খারাপভাবে নিচের দিকে কোনটা কাজ করতেছে? ডাব্লিউ cos থিটা। তাহলে এটা আমাদের সঙ্গে কি হবে? এটা আমাদের এই যে পি sin থিটার সাথে যোগ হয়ে যাবে নিচের দিকে। ঠিক আছে, তাহলে ডাব্লিউ cos থিটা। ঠিক আছে, তাহলে আশা করতেছি বলগুলোর বিশ্লেষণ তোমরা বুঝতে পারছো। এখন দেখো ভাই আমরা এখানে কি করব? সামেশন অফ ভার্টিক্যাল, যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, হ্যাঁ আমরা ধরতেছি যে গাড়িটা এখন সাম্য অবস্থায় আছে, হ্যাঁ, তাহলে সাম্য অবস্থার সূত্র কি? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, তাই তো? আবার মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমাদের মোমেন্টের এখানে কোনো কাজ নেই। তাহলে ভাই আমরা এখানে কি লিখবো? দেখো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, এদিকে আমরা পজিটিভ ধরতেছি। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো হরিজন্টাল ফোর্সের যোগফল এখান থেকে বের করব। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি কি হরিজন্টাল ফোর্স আছে ভাইয়া? এখানে আমাদের এই যে ডাব্লিউ সাইন থিটা আছে, পি কস থিটা আছে, এফ এ আছে এবং এফ বি আছে, এই চারটা বল আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে পি কস থিটাটা কি এদিকে কাজ করতেছে, তাহলে এটা পজিটিভ, তাহলে পি cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভাইয়া? দেখো ডাব্লিউ সাইন থিটা কোন দিকে কাজ করতেছে? আমাদের এই বিপরীত দিকে কাজ করতেছে। আমরা আগে মাইনাস দিয়ে লিখি, তারপর পার করে দিব। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, এরপর আমরা মাইনাস দিয়ে কি লিখবো? দেখো এই যে এস আকার ফ্রিকশনটা কোন দিকে কাজ করতেছে ভাইয়া? এইদিকে, আমাদের বাম দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে বাম দিকে কি করে? বাম দিকে হলে আমাদের নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে এফ এ হবে কি নেগেটিভ। এরপর আমাদের এই যে বি বলটাও কোন দিকে কাজ করতেছে ভাইয়া? দেখো তো এই যে এদিকে কাজ করতেছে, অর্থাৎ বাম দিকে কাজ করতেছে, তাহলে এটাও হবে কি নেগেটিভ। তাহলে এফ বি ইজ ইকুয়াল টু আমাদের 0। এখন ভাই এখান থেকে আমরা কি করবো? মাইনাস গুলো ওই পাশে পার করে দিব। তাহলে পি cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডাব্লিউ সাইন থিটা মাইনাস, সরি এখন প্লাস হয়ে যাবে সবগুলো, এফ এ প্লাস এফ বি। এখন ভাইয়া তোমরা ফিজিক্সের একটা জিনিস মনে করো তো, ঘর্ষণ সহগ মনে পড়ছিল কি? ঘর্ষণ সহগ আমরা ফিজিক্সে পড়ছিলাম কি দিয়ে? মিউ দিয়ে, কিন্তু রাস্তার ক্ষেত্রে এটাকে ধরা হয় কি ভাইয়া? এফ দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা মিউ ইজ ইকুয়াল টু দেখছিলাম, ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু আমরা দেখছিলাম ঘর্ষণ বল এফ ডিভাইডেড বাই আমাদের প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এই যে এই বল এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এফ ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না? এফ ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি না? মিউ আর লিখতে পারি না? তাহলে দেখো আমরা এই জায়গায় ঘর্ষণ বলটা বের করার জন্য আমরা কি লিখতে পারি? ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু ঘর্ষণ সহগ গুণন প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এখানে আমরা ঘর্ষণ সহগ ধরলাম হচ্ছে কি? এফ। কি ধরলাম ভাইয়া? এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এই জায়গার রাস্তার অনুযায়ী দেখো এখানে ঘর্ষণ বল কি? এস আকার জন্য এফ এ। ঠিক আছে, এবং রিয়াকশন ফোর্স কি? আর এ। ঠিক আছে, আর এ লিখতে পারি। তাহলে এই ঘর্ষণ বল এফ এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? এফ এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো না, এফ ইন্টু আর এ লিখতে পারবো কি? লিখতে পারবো। দেখো আমরা কিন্তু এটা লিখতে পারবো। আবার বি ঘর্ষণের জন্য
এফ বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ ইন্টু আর বি। তাহলে দেখো আমরা এফ এ এবং এফ বির পরিবর্তে আমরা এটা ওখানে বসায় দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এটা এখানে বসায় দিতে পারি। তাহলে এখানে দেখো আমরা যদি বসায় দেই পি কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো ডাব্লিউ সাইন থিটা প্লাস এখানে আমরা এই যে এফ এ এর পরিবর্তে ছোট এফ আর এ লিখবো, অর্থাৎ এই ছোট এফ কি ঘর্ষণ সহগ প্লাস আমাদের এই যে এফ আর বি, ঠিক আছে? এখান থেকে দেখো তো আমরা এফ কমন নিতে পারি না, এফ কিন্তু কমন নিতে পারি। তাহলে আসলে এখান থেকে আমরা কমন নিয়ে নিই। তাহলে এখানে আছে হচ্ছে পি cos থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ যদি কমন নিয়ে নেই তাহলে আর এ প্লাস আর বি, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি না? লিখতে পারি কিন্তু, ভালো করে দেখো। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এখন আমরা ভাইয়া এই জায়গার সবগুলো ভার্টিক্যাল ফোর্সের হিসাব করব। কি করব? ভার্টিক্যাল ফোর্সের হিসাব। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে আমরা ধরতেছি পজিটিভ, ঠিক আছে? তাহলে উপরের দিকে কি কি বল কাজ করতেছে দেখো, এখানে উপরের দিকে আমাদের শুধু হচ্ছে রিঅ্যাকশন ফোর্সগুলো উপরের দিকে কাজ করতেছে। দেখো এই যে আর এ এবং আর বি উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বা মাইনাস দিয়ে আগে লিখি পরে ইকুয়াল দিব না। আর নিচের দিকে কাজ করতেছে কি ভাই দেখো, এই যে শুধু পি সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে মাইনাস পি সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটাকে পাশে পার করে দাও। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু পাচ্ছি পি সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো? তাহলে দেখো তো ভাইয়া, এই যে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে কি করতে পারি দেখো, আমরা এই পাশে একটু ক্লিয়ার করে নিই। 2 নম্বর সমীকরণে আমরা কি করতে পারি দেখো, 2 নম্বর সমীকরণে আর এ প্লাস আর বির মানটা আমরা 1 নম্বর সমীকরণে আর এ প্লাস আর বির জায়গায় বসায় দিতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা এখানে বসায় দাও যে 1 নং এ আর এ প্লাস আর বি এর মান বসিয়ে, ঠিক আছে? তাহলে এটা আমরা বসায় লিখতে পারি। তাহলে ভাই দেখো এখন আমরা কি করতে পারবো এখান থেকে, এই যে আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু কি পেলাম, পি সাইন থিটা প্লাস কস ডাব্লিউ কস থিটা। এখানে আমাদের ডাব্লিউ আছে, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, ডাব্লিউ আছে, দেখো ডাব্লিউ কস থিটা। তাহলে আমরা ওই জায়গায় মানটা বসাই দেবো। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ কি ছিল, পি কস থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ ইন্টু আমরা এখন এই মানটা বসাই দেবো, পি পি সাইন থিটা প্লাস ডাব্লিউ কস থিটা, পি সাইন থিটা প্লাস ডাব্লিউ কস থিটা। এখন ভাই দেখো আমাদের এখানে পি আছে, এটার সঙ্গেও পি আছে, তাহলে এই পি আর এই পি আমরা এই পাশে পার করে দেব, ঠিক আছে? cos থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, এখানে প্লাস এফ দিয়ে ভিতরে গুণ করে দিলে এফ পি সাইন থিটা প্লাস এফ ডাব্লিউ কস থিটা। এখন তুমি কি করবা, এই যে এফ পি সাইন থিটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে পি cos থিটা ইজ ইকুয়াল মাইনাস, যেহেতু এটা প্লাসে ছিল, পি এফ পি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ ডাব্লিউ কস থিটা লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে দেখো, এখান থেকে আমরা পি কমন নিতে পারি। তাহলে পিটা কমন নিয়ে নিলাম, cos থিটা প্লাস এফ সাইন থিটা, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু, এখান থেকে ডাব্লিউ কমন নিতে পারি, ডাব্লিউ কমন নিলে সাইন থিটা প্লাস এফ cos থিটা। এখন আমাদের ডাব্লিউটাকে এই পাশে পার করে দাও। তাহলে এই পাশে ছিল গুণ অবস্থায়, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে পি ডিভাইডেড বাই ডাব্লিউ, তাহলে ভাগ হয়ে গেল। এখন এই উভয় পাশকে আমরা cos থিটা দ্বারা ভাগ করে দেব। কি দ্বারা ভাগ করে দিব, cos থিটা দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? তাহলে cos থিটা দ্বারা ভাগ করলে কি হবে দেখো, cos থিটা দ্বারা ভাগ করে যদি করি তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে, দেখো cos থিটা ভাগ cos থিটা প্লাস এফ সাইন থিটা ভাগ cos থিটা, যদি একটু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে আমি সমান চিহ্নটা নিচে দিলাম, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা, সরি সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস এফ cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই cos কেটে যায়, এখান থেকে এই cos আর এই cos কেটে যায়।
তাহলে ভাই থাকতেছে কি পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, সরি ইজ ইকুয়াল টু না, পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু 1 প্লাস এই যে সাইন বাই কজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটার পরিবর্তে ট্যান থিটা লিখতে পারবো, এই যে সাইন থিটা বাই কস থিটার পরিবর্তে। তাহলে সেখানে আমাদের দেখো আবার এফ সঙ্গে ছিল, তাহলে এফ এফ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এই পাশে আমাদের দেখো কি হচ্ছে ডাব্লিউ থাকতেছে, ডাব্লিউ সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় ট্যান থিটা প্লাস আমাদের এখানে হচ্ছে আমাদের তো এখানে একটা মাইনাস থাকার কথা ছিল না, ও আমাদের এই যে এটা কিন্তু মাইনাস হবে, এখানে আমরা ভুলে প্লাস দিয়ে ফেলছি। কারণ কি দেখো এই যে এফপি এখানে প্লাস ছিল, এফপি সাইন থিটা প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে কি ছিল মাইনাস হয়ে গেল, তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা পাচ্ছি। তাহলে এরপরে দেখো কি হয়, এরপরে আমরা এই 1 মাইনাস ট্যান এফ ট্যান থিটাকে ওই পাশে পার করে দেব। ঠিক আছে, তাহলে এই পাশে তো ডাব্লিউ আর থাকতেছে না, ডাব্লিউ আমি কিভাবে লিখতেছি আবার, আর এগুলো ভুল করে ফেলতেছি, এখানে কিন্তু ডাব্লিউ থাকতেছে না, কারণ ডাব্লিউটা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসছি, তাই না? তাহলে পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস এখানে আমাদের এফ হবে, এফ ছিল 1 হবে না, এফ হবে। ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নিও, একটা না প্রায় তোমাদের মনে করো 7-8 ঘন্টা ধরে ক্লাস নেওয়া পড়তেছে, হ্যাঁ মাথা মতো একদম হ্যাং হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এফ থাকতেছে, নিচে হচ্ছে 1 মাইনাস এফ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা পাইলাম। এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে ভাই, ঠিক আছে, আমাদের এই সুপার এলিভেশনের ক্ষেত্রে ঘর্ষণ সহগ যে এফ ধরা হয়, ঠিক আছে, এই এফ এর মান আমাদের সর্বোচ্চ দেখি কত ধরা হয়, এটা তোমাদের সর্বোচ্চ এটা ধরা হয় হচ্ছে এফ ম্যাক্স যেটা, হ্যাঁ সর্বোচ্চ ধরা হয় 0.15। ঠিক আছে, এটা ধরা হয়। আর আমাদের ট্যান থিটা যেটা আছে, হ্যাঁ ট্যান থিটা এটার সর্বোচ্চ মান হয় হচ্ছে, ট্যান থিটার সর্বোচ্চ মান হয় হচ্ছে 1/15। তাহলে এইটা হচ্ছে এদের সর্বোচ্চ মান। তাহলে এখানে যদি সর্বোচ্চ থেকেও কম অ্যাপ্লাই হয়, তাহলে সেক্ষেত্রে এই দুইটার মান কত আসবে দেখো তো, এই যে এফ ইন্টু ট্যান থিটার মান কত আসবে, তাহলে এফ ইন্টু ট্যান থিটার মান আসবে হচ্ছে 0.15 ইন্টু 1/15। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটু হিসাব করে দেখো তো কত আসে, 0.15 ইন্টু 1/15। ঠিক আছে, তাহলে এটা দেখো মান আসে হচ্ছে 0.01, কত আসে ভাইয়া, এটা গুণ করলে আসে 0.01। এখন তুমি এই 0.01কে তুমি 1 থেকে যদি বাদ দাও, 1 থেকে যদি 0.01 বাদ দাও, ঠিক আছে, ধরো 1 থেকে বাদ দিলাম, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 0.99। তাহলে এই 0.99কে ভাই আমরা কি করতে পারি, প্রায় 1 ধরতে পারি না, প্রায় কিন্তু 1 ধরতে পারি। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা 1 মাইনাস এফ ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা প্রায় কি ধরতে পারি, 1 ধরতে পারি। ঠিক আছে, কারণ সর্বোচ্চই হচ্ছে আমাদের এই মানটা আসতে পারে এই দুইটার গুণফল, তাহলে সর্বনিম্ন যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে তো এর থেকে আরো কি আসবে, এর থেকে মান আরো কম আসবে, তখন কিন্তু আমাদের এটা আরো একদম 1 এর কাছাকাছি হবে, তাই তো? তাহলে যেহেতু এটা 1 এর একদম খুবই কাছাকাছি, সেজন্য আমরা পুরো অংশটাকে কি ধরতে পারি ভাইয়া, 1 ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো, পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস এফ। এটা আমরা লিখতে পারবো না, লিখতে পারবো, কারণ আমরা এই অংশটাকে সমান কি ধরে নিলাম, 1 ধরে নিলাম, যেহেতু এটার মান খুবই কম। তাহলে এই ট্যান এফ আর এফ ট্যান থিটার মান খুবই কম জন্য এটা যদি আমরা 1 থেকে বাদ দিই এটার গুণফল, তাহলে সেটা প্রায় কাছাকাছি 1 এর সমানই হয়। তাহলে এটা যদি 1 এর সমানই হয় মান, তাহলে উপরের অংশটাকে যদি ভাগ করি এটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের 1 দিয়ে ভাগ করার মতোই হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা উপরটাকে ভাগ করি, তাহলে কিন্তু এই যে ট্যান থিটা প্লাস এফ থাকতেছে। এখন দেখো আরেক লাইন, আমি একটু এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলি, তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে ফেলবা, হ্যাঁ। তাহলে এখন তোমরা কি করবা, এখানে দেখো আমাদের এই যে পি ইজ ইকুয়াল টু আমরা কি দেখছিলাম ভাইয়া, পি ইজ ইকুয়াল টু দেখছিলাম ডাব্লিউ ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর, তাই তো? এখন আমরা পির মানটা এখানে বসাবো, তাহলে পির মানটা যদি বসাই ডাব্লিউ ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর, এবং আগে থেকে এখানে আমাদের কি ছিল, একটা ডাব্লিউ ছিল, 1 ডিভাইডেড বাই ডাব্লিউ ছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা প্লাস এফ, ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটার পরিবর্তে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, দেখো কি সেটা,
এই যে দেখো এখানে আমাদের থিটা আছে, হ্যাঁ, তাহলে এই রাস্তার সুপার এলিভেশনের ক্ষেত্রে এটা হচ্ছে সুপার এলিভেশন, এটা হচ্ছে প্রস্থ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রস্থ বি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই? আমরা লিখতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কি? ই ডিভাইডেড বাই বি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা এই সুপার এলিভেশন থেকে ই ডিভাইডেড বাই বি লিখতে পারি। বুঝতে পারছো কি? এই যে এই ত্রিভুজটা দেখো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে থিটা, এই যে সুপার এলিভেশনটা, ঠিক আছে, রাস্তার সুপার এলিভেশনটা দেখো। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এই যে লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। তাহলে সেজন্য আমরা এখানে ট্যান থিটার পরিবর্তে ই ডিভাইডেড বাই বি লিখলাম। এখন থিটার সঙ্গে আর কি ছিল ভাইয়া? ট্যান থিটার সঙ্গে আমাদের একটা প্লাস এফ ছিল। ওকে, এখন এখান থেকে দেখো এই যে এই ডাব্লিউ আর এই ডাব্লিউ কেটে যায়, তাহলে কেটে গেলে এখানে আর কি থাকতেছে? এখন আমাদের মান বের করতে হবে কিসের? ই এর, তাই না? তাহলে ই ব্যতীত বাদ বাকিগুলোকে আমরা এভাবে পার করে দিব। দেখো এই পাশে আগে সাজাই দিই, এই পাশে কি থাকতেছে? ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর এফটাকে এই পাশে পার করলে মাইনাস এফ হয়ে যাবে, এবং আমরা যদি এই পাশে লিখি তাহলে ই ডিভাইডেড বাই বি লিখতে পারবো। এখন ভাই আমাদের মান বের করতে হবে কিসের? ই। তাহলে বিটাকে এই পাশে পার করে দাও, এই পাশে ছিল ভাগ, এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এই যে ভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর মাইনাস এফ ইন্টু বি প্রমাণিত। দেখো আমরা কিন্তু খুব সহজে প্রমাণ করে ফেলতে পারলাম। এখন ভাইয়া ওই যে তোমাদের নিচে আরো একটা ছিল, দেখছো কি? ওই যে ওটা জানি কি ছিল, যদি তোমাদের এই প্রমাণটা করতে বলে, যেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইডেড বাই 227, ধরে এটা প্রমাণ করতে বললো। ই ইজ ইকুয়াল টু বিভি স্কয়ার ডিভাইডেড বাই 127 আর মাইনাস কি? মাইনাস হচ্ছে এফ বি, কি? এফ বি, ঠিক আছে, এটা প্রমাণ করতে বললো। তাহলে আমরা দেখছিলাম যে এই আগের প্রমাণটাতে আমরা ভি, এখানে যে ভিটা ধরছি, এই ভিটা কিসে? কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের কি হবে? দেখো তো ভাই, মিটার পার সেকেন্ডে যদি আমরা কনভার্ট করি এই ভিটাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি ভিটাকে কিসে নিয়ে যাবো? মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে কিলোমিটারকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে? তখন সেটা আমাদের মিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উপরে 1000 দিয়ে গুণ এবং নিচে হচ্ছে এই ঘন্টাটাকে সেকেন্ড করার জন্য 3600 দিয়ে গুণ। তাহলে সেক্ষেত্রে তুমি মান পাবা হচ্ছে ভি ডিভাইডেড বাই 3.6, ঠিক আছে। তোমরা হিসাব করে দেখো, ভি ডিভাইডেড বাই 3.6 পাবা। তোমরা যদিও প্রথমে মানটা এরকম পাবা, 1000 ভাগ 3600 করলে তোমরা এরকম পাবা, হ্যাঁ, এরকম একটা মান পাবা, 0.2777 এরকম এইটা একটা মান পাবা, ঠিক আছে। তোমরা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এই যে 1 ডিভাইডেড বাই 3/6 করে দেখো, এটার অ্যান্সার হবে 0.277 আসবে, ঠিক আছে। অর্থাৎ এটা লেখাও যে কথা, এটা লেখাও সেই কথা, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই মানের পরিবর্তে এর সঙ্গে কি ছিল? ভি ছিল, ঠিক আছে। এই মানের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই মানের পরিবর্তে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই 3.6, ঠিক আছে। তাহলে এখানে তুমি মানটা বসাবা, এই যে কোন লাইন থেকে মানটা বসাবা আমি তোমাদের দেখাই দেই। তোমরা এই মানটা হচ্ছে এই লাইনে বসাবা, এই লাইনে বসাবা, ঠিক আছে, এই লাইনে বসাও। এই লাইনে যদি বসাই তাহলে দেখো তো কি আসে। এই লাইনে যদি বসাই তাহলে আমাদের ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আমরা ভি স্কয়ারটাকে আলাদা করে লিখি, জি আরটাকে আলাদা করে লিখি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ভি ডিভাইডেড বাই 3.6 এর উপর স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই জির মান কত ভাইয়া? 9.8 ঠিক আছে। 9.8 ইন্টু হচ্ছে আমাদের আর থেকে গেল এখানে। তাহলে এই অংশটা আমরা লিখলাম, এখানে আমাদের মাইনাস এফ ছিল, এই পাশে ছিল হচ্ছে ই ডিভাইডেড বাই বি। তাহলে তোমরা এই যে ভি স্কয়ারের নিচে যে 3.6 এর উপর কি আছে? স্কয়ার আছে, এইটা এবং 9.8 গুণ করে দাও, গুণ করলে দেখবে যে পাবা হচ্ছে উপরে থাকতেছে ভি স্কয়ার এবং 3.6 এর উপর স্কয়ার ইন্টু 9.81 ইন্টু আর মাইনাস এফ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই বি, ঠিক আছে। তাহলে এই পুরোটা গুণ করো, ঠিক আছে। এই যে আর ব্যতীত বাকিটা গুণ করলে তোমরা পাবা হচ্ছে 27, 127 কত পাবা? 127 আর, ঠিক আছে, মাইনাস এফ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই বি। কারণ বিটাকে এই পাশে পার করে গুণ করে দাও জাস্ট, তাহলে কি হবে? এখানে দেখো বি স্কয়ার ডিভাইডেড বাই 127 আর মাইনাস বিএফ। দেখো আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে এইভাবেও প্রমাণটা করে দেখাইতে পারো, তখন তোমাদের যখন যেটা চাবে তোমরা তখন সেটা করে দিবা। তো আশা করতেছি সুপার এলিভেশন সম্পর্কিত প্রমাণ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই, একদম খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখে ম্যাথমেটিক্যাল সমস্যায় চলে যাবো। তো তার আগে তোমাদের আরো কিছু জিনিস দেখা দিতে হবে। তোমাদের ওই যে সুপার এলিভেশন নির্ণয়ের আরো কিছু সূত্র আছে, হ্যাঁ, সেই সূত্রগুলো আমি দেখাই দিয়ে তারপরে তোমাদের প্রয়োজনীয় সূত্রগুলো দেখায় ম্যাথমেটিক্স সমাধানে চলে যাবো। তো চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই অধ্যায়ের সর্বশেষ থিওরি অংশ আমাদের ক্রান্তিবাগের দৈর্ঘ্য নিরূপণের সূত্র, অর্থাৎ ক্রান্তিবাগের দৈর্ঘ্য আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া?
এল দিয়ে প্রকাশ করি, এই এল নির্ণয়ের সূত্রটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করবো দেখো, এটা আমরা তিনটা পদ্ধতিতে বের করতে পারি। একটা হচ্ছে ধার্যকৃত ঢাল পদ্ধতিতে, সময়ের হার পদ্ধতি, আর একটা হচ্ছে অরীয় ত্বরণ পদ্ধতি। ঠিক আছে, তাহলে ধার্যকৃত ঢাল পদ্ধতি কি দেখো, ধরো এটা একটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন। ঠিক আছে, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আমাদের এল পরিমাণ দৈর্ঘ্য। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া এখানে একটা জিনিস দেখো তো, আমাদের ধরো ধার্যকৃত ঢাল পদ্ধতিতে কি বোঝাবে, ধরো একক দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে কি পরিমাণে সুপার এলিভেশন তুমি সুপার এলিভেশনে উন্নীত হইলা। ঠিক আছে, অর্থাৎ ধরো আমরা ঢালটা কিভাবে প্রকাশ করতে পারি, n:1 দিয়ে প্রকাশ করতে পারি, n:1 দিয়ে। এই n দ্বারা বোঝাবে একক দৈর্ঘ্য, অতিক্রান্ত একক দৈর্ঘ্য কি, অতিক্রান্ত একক দৈর্ঘ্য। ঠিক আছে, আর 1 বোঝাবে হচ্ছে একক দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে আমাদের সুপার এলিভেশনের উন্নতি। তাহলে সুপার এলিভেশনের উন্নতি সেটা হচ্ছে 1 একক পরিমাণ। তাহলে ধরলাম এই পরিমাণ হচ্ছে একক দৈর্ঘ্য, এগুলো হচ্ছে একক দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলো হচ্ছে n পরিমাণ দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে আমাদের সুপার এলিভেশন 1 একক পরিমাণে উন্নীত হইল। আবার দেখো এখান থেকে যদি বিবেচনা করি এটা সমান্তরাল করে, আবার এই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে সুপার এলিভেশন এতটুকু বৃদ্ধি পেল। আবার এখান থেকে যদি বিবেচনা করি এভাবে, এই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে সুপার এলিভেশন এই পরিমাণে বৃদ্ধি পেল। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে আবার সুপার এলিভেশন আমাদের এই যে এই পরিমাণে বৃদ্ধি পেল। এখন দেখো একটা জিনিস, এখানে কি হচ্ছে, আমাদের n দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে 1 একক করে সুপার এলিভেশন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এইভাবে যখন আমাদের পুরো ক্রান্তি বাঁকটা অতিক্রান্ত করবে, অর্থাৎ এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত করবে, তখন আমাদের মোট কতটুকু সুপার এলিভেশন উন্নতি হবে ভাইয়া, মোট আমাদের এন ই পরিমাণ সুপার এলিভেশন উন্নতি হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমরা এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো এল ইজ ইকুয়াল টু এটা কি লেখা যায়, এল ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এন ইন্টু আমাদের সুপার এলিভেশনের আমাদের উচ্চতা। ঠিক আছে, এল ইন্টু সুপার এলিভেশনের উচ্চতা কি ই, তাহলে এটা আমরা লিখতে পারবো না, এটা কিন্তু আমরা লিখতে পারবো কিভাবে দেখো, আমাদের একক দৈর্ঘ্য যাওয়ার ফলে সুপার এলিভেশন বাড়ে হচ্ছে 1 একক পরিমাণে। তাহলে এইভাবে এ তোমার হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য যাওয়ার ফলে সুপার এলিভেশন বাড়তেছে কতটুকু, ই পরিমাণে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই ইর সঙ্গে যদি আমরা একক দৈর্ঘ্যটা গুণ করে দেই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এই রাস্তার বা আমাদের ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, কি পাবো, ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য পাবো। তাহলে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া, ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু তখন আমরা লিখতে পারবো এন ইন্টু ই। একটু আগে আমরা ভাই ই ইজ ইকুয়াল টু কি প্রমাণ করলাম, ই ইজ ইকুয়াল টু প্রমাণ করলাম বিভি স্কয়ার ডিভাইডেড বাই জিআর। তাহলে তুমি এখানে ইর মানটা বসায় দাও, তাহলে দেখবা যে তুমি এই সূত্রটা পাচ্ছ। এই সূত্রটা তুমি যদিও পাবা না, এটা তোমার একটু কনভার্ট করতে হবে। তাহলে তখন তুমি লিখতে পারবা এল ইজ ইকুয়াল টু এন বিভি স্কয়ার ডিভাইডেড বাই জিআর। এখন এখানে এই ভিটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, কিসে, কিলোমিটার পার আওয়ার। ওই যে আগের মতো আমরা যেরকম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, এখানেও তুমি যদি এই ভিটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তখন আমাদের মান আসবে হচ্ছে এন বিভি স্কয়ার 127 আর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই সুপার এলিভেশন সরি আমাদের ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য নির্ণয়ের আমাদের এই যে ধার্যকৃত ঢাল পদ্ধতিতে সূত্র। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলি, দেখো একক দৈর্ঘ্য অতিক্রান্ত করার ফলে এই পরিমাণ সুপার এলিভেশন এক একক পরিমাণে সুপার এলিভেশন উন্নত হচ্ছে। তাহলে এন পরিমাণ দৈর্ঘ্য যাচ্ছে 1 একক পরিমাণে উন্নত হচ্ছে, আবার এন পরিমাণে দৈর্ঘ্য যাচ্ছে 1 একক পরিমাণে উন্নত হচ্ছে। ঠিক আছে, আবার এন পরিমাণে যাচ্ছে 1 একক পরিমাণে উন্নত হচ্ছে। এভাবে যখন আমরা পুরো ক্রান্তি বাঁকটা অতিক্রান্ত করব, তখন আমাদের সর্বোচ্চ সুপার এলিভেশন আমরা প্রাপ্ত করব। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ সুপার এলিভেশন কত ভাইয়া, ই। তাহলে এই ইটা আমরা কতটুকু দৈর্ঘ্যের জন্য প্রাপ্ত হইলাম, দেখো আমরা এই যে এল দৈর্ঘ্যের জন্য প্রাপ্ত হইলাম, তাই না। তাহলে আমরা এই এল দৈর্ঘ্যের জন্য আমরা তাহলে এল দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই যে একক দৈর্ঘ্য গুণন সর্বোচ্চ সুপার এলিভেশন, কি লিখতে পারবো, একক দৈর্ঘ্য এন ইন্টু সর্বোচ্চ সুপার এলিভেশন। এই দুইটা গুণ করলে তুমি কতটুকু রাস্তা অতিক্রান্ত করছো সর্বোচ্চ সুপার এলিভেশনে যাওয়ার জন্য, সেই রাস্তার দৈর্ঘ্য পাবা। তাহলে সেই দৈর্ঘ্যটাই কি, আমাদের ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য। তাহলে বিষয়টা একটু তোমরা নিজেরা মাথার মধ্যে চাপ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে আসলে তোমরা আরো বুঝতে পারবা। এখানে আমি যতটুকু বোঝাইছি আশা করছি তোমাদের বোঝার কথা। ঠিক আছে, আচ্ছা ভাই এখন খেয়াল করো, আমরা 2 নাম্বার যে পদ্ধতিটা আছে সময়ের হার পদ্ধতি, এই পদ্ধতিতে সুপার এলিভেশন নির্ণয় করা শিখবো। তো সময়ের হার পদ্ধতিতে প্রতি একক সময়ে যে পরিমাণ সুপার এলিভেশন আমাদের উন্নতি হয়, সেটাই হচ্ছে আমাদের সুপার এলিভেশন পরিবর্তনের হার। অর্থাৎ ধরো একক সময়ে তোমার গাড়িটা এখান থেকে এই পরিমাণ দূরত্ব গেল, ঠিক আছে, এর ফলে আমাদের সুপার এলিভেশন কতটুকু বাড়লো, এতটুকু বাড়লো। আর পরবর্তী সেকেন্ডে এতটুকু গেল, ফলে সুপার এলিভেশন কতটুকু বাড়লো, এই যে এতটুকু বাড়লো। আবার পরবর্তী সেকেন্ডে এখানে গেল, সুপার এলিভেশন কতটুকু বাড়লো, এই যে এতটুকু সুপার এলিভেশন বাড়লো। এভাবে
টি সেকেন্ডে যখন গাড়িটা একদম একদম সর্বোচ্চ সুপার এলিভেশন বা ক্রান্তি বাঁকে শেষে যাবে তখন আমাদের সর্বোচ্চ সুপার এলিভেশন প্রাপ্ত হবে, ঠিক আছে। তাহলে একক সময়ে যে সুপার এলিভেশনটা তোমার হচ্ছে উন্নতি হচ্ছে সেটার পরিমাণ কত, আর পরিমাণ, ঠিক আছে। আর আমরা ধরো টি সময়ে যে সর্বোচ্চ সুপার এলিভেশন পাচ্ছি, তাহলে ভাই আমাদের সুপার এলিভেশন ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ই ইজ ইকুয়াল টু টি আর লিখতে পারবো না, অর্থাৎ এই পর্যন্ত যাতে সময় লাগে টি এবং প্রতি সেকেন্ডে বা একক সময়ে উন্নত হচ্ছে আর পরিমাণে। তাহলে মোট সময়ের সাথে যদি একক সময় পরিবর্তনের হারটা গুণ করা হয় তাহলে আমরা কি পাবো, আমরা ওই টি সময়ে কতটুকু সুপার এলিভেশন আমরা প্রাপ্ত হয়েছে সেটার পরিমাণ পাবো, ঠিক আছে। এখন তাহলে ভাই আমরা এখানে কি পাইলাম, ই ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে টি আর। এখন ভাই আমরা দেখো এই যে গাড়ির যে একটা বেগ আছে, হ্যাঁ, তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল ডিভাইডেড বাই টি, তাই না। তাহলে এখান থেকে দেখো আমরা টির মানটা বের করে নেব, টি ইজ ইকুয়াল টু লেখা যায় না এল বাই ভি লেখা যায়, ভাইয়া এল বাই ভি কিন্তু লেখা যায়। তাহলে এখান থেকে দেখো আমরা টির পরিবর্তে কি লিখবো, এল বাই ভি, তাহলে ই ইজ ইকুয়াল টু এল ভাগ ভি ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা লাগবে কি এল এর মান, তাহলে এলটাকে রেখে বাকিগুলোকে এই পাশে পার করো। তাহলে ইর পরি আমরা ইর মান কি জানি, ই ইজ ইকুয়াল টু আমরা আগে সূত্রে প্রমাণ করছি বিভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে লিখতে পারবো ইর পরিবর্তে বিভি স্কয়ার ডিভাইডেড বাই জি আর ইন্টু আমাদের এখান থেকে পার করতেছি কি ভি কে পার করলে এই পাশে এসে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভি পার করলাম এবং আমাদের এই আর এস হলো এই পাশে গুণ অবস্থায় এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই আর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, বিভি কিউব ডিভাইডেড বাই জি, ভাগের ব্যাসার্ধ আর এবং আমাদের একক সময়ে বা বাক পরিবর্তনের যে আমাদের হার আছে সেটা আমরা এখানে সরি সুপার এলিভেশন পরিবর্তনের হার আর যেটা আছে সেটা আমাদের এখানে গুণ করে দিচ্ছি এর সঙ্গে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াইলো ভাইয়া, সময়ের হার পদ্ধতিতে সূত্র দাঁড়াইলো হচ্ছে বিভি কিউব ডিভাইডেড বাই জি আর আর। এখন যদি তোমাদের ওই যে এই ভিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলে তাহলে তোমরা কিভাবে লিখবা, বিভি কিউব 127 আর আর, ঠিক আছে, এটা তোমরা লিখবা। এখন তাহলে ভাই আসো আমাদের সর্বশেষ অরীয় ত্বরণ পরিবর্তনের হার যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিতে আমরা কিভাবে ক্রান্তিবাগের দৈর্ঘ্য নির্ণয় করব সেটা দেখি। আচ্ছা, অরীয় ত্বরণ জিনিসটা কি সেটা আগে তোমরা একটু বুঝো। অরীয় ত্বরণ হচ্ছে ধরো এমন একটা ত্বরণ যে ত্বরণে তুমি যদি গাড়ি চালাও তাহলে যাত্রীরা অস্বস্তি বোধ করবে না বা খুব স্বাচ্ছন্দ্যে ওই বাগটা বা ওই সুপার এলিভেশনটা তারা পার করতে পারবে, ঠিক আছে। তাহলে ওইরকম যে ত্বরণে গাড়ি চালাইলে আমাদের যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই হচ্ছে আমাদের অরীয় ত্বরণ। এখন এই অরীয় ত্বরণ যদি প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় তখন আমরা সেটাকে কি বলবো, অরীয় ত্বরণের পরিবর্তনের হার। পরিবর্তনের হার বলতে কি বুঝায় ভাইয়া, কোনো কিছুর একক সময় পরিবর্তন জিনিসটাকে কিন্তু হার দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এই অরীয় ত্বরণটা যখন প্রতি একক সময়ে পরিবর্তন হবে তখন আমাদের যে ভ্যালুটা পাবো ওই একক সময় পরিবর্তনের ফলে তখন আমরা সেটাকে কি বলবো, অরীয় ত্বরণ পরিবর্তনের হার। তাহলে যদি আমাদের ধরো অরীয় ত্বরণ যদি ধরো হচ্ছে আমাদের পরিবর্তনের হারকে এই আলফা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যদি অরীয় ত্বরণ যদি আমাদের ধরলাম এ, ঠিক আছে, এটাকে তুমি যদি সময় দ্বারা ভাগ করো তাহলে আমরা এই যে অরীয় ত্বরণ পরিবর্তনের হার আলফা পাবো এবং এটার মান বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথে যদি দেওয়া না থাকে তাহলে 0.3 ধরে ম্যাথ করতে হয়, ঠিক আছে, বা এটাই হয়ে থাকে। আর যদি ম্যাথে দেওয়া থাকে মান তাহলে তো আমরা সেটা ধরেই করবো। তাহলে এখন দেখো আমরা এটাকে কিভাবে প্রমাণ করবো সেটা একটু তোমরা খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, এখন দেখো এখানে কি করতে হবে। ধরো আমাদের এটা হচ্ছে সেই সুপার এলিভেশন, আমরা এখান দিয়ে গাড়িটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি, এটা আমরা কোন পদ্ধতিতে করব, অরীয় ত্বরণ পরিবর্তনের হার দিয়ে। তাহলে ধরলাম অরীয় ত্বরণ হচ্ছে এ, কিন্তু আমাদের এখানে কি বলছে, অরীয় ত্বরণ পরিবর্তনের হার। তাহলে অরীয় ত্বরণ পরিবর্তনের হার মানে কি, এটাকে আমাদের সময় দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ধরলাম এখানে আমাদের এক রকমের ত্বরণ ছিল সেটা হচ্ছে A1 এবং এখানে যে একরকম মানে ধীরে ধীরে বৃদ্ধি পেতে এখানে যে A2 হইলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে অরীয় ত্বরণটা কাজ করলো, ঠিক আছে, সেটাকে যদি আমরা এখন এ ধরি, এ ধরে যদি আমরা ধরো মানে যে পরিমাণ পরিবর্তন হয়েছে আর কি এখান থেকে এখানে যাওয়ার ফলে ত্বরণ, সেটাকে আমরা ধরলাম হচ্ছে এ, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো এইভাবে A2 মাইনাস A1, ঠিক আছে, এটা আমাদের কি ইজ ইকুয়াল টু এ লিখতে পারি। অর্থাৎ অরীয় ত্বরণ কতটুকু পরিবর্তন হয়েছে, ধরলাম এ পরিমাণে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে এই পরিমাণ ত্বরণ যদি আমরা এই হারে যদি ত্বরণটা পরিবর্তন হয় তাহলে যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে আমাদের এই সুপার এলিভেশন দিয়ে বাগটা অতিক্রম করতে পারবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে বলছিল যে অরীয় ত্বরণ পরিবর্তনের হার, তাহলে হার মানে কি, যতটুকু পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটা একক সময়ে কতটুকু হয়েছে, ঠিক আছে। তাহলে একক সময়ে যদি আমরা পরিবর্তন বার করতে চাই তাহলে আমরা কি করব, এই যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে সময় দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা করলে পাবো কি, অরীয় ত্বরণ পরিবর্তনের হার আলফা পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার দেখো আমরা এটা টিটাকে পাশে পার করে দেই, তাহলে এ ইজ ইকুয়াল টু লেখা যায় আলফা টি, ঠিক আছে। এখন ভাইয়া এই যে
টির যে ভ্যালু আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেই দেখলাম কি এটাকে লেখা যায় হচ্ছে এভাবে, টি ইজ ইকুয়াল টু লেখা যায় এল ভাগ ভি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু এল ভাগ ভি। এখন ভাইয়া এই যে অরীয় ত্বরণটা আছে, ঠিক আছে, এই অরীয় ত্বরণের মানটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু গাড়ির বেগ ভাগ হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। ঠিক আছে, এই এটা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি অরীয় ত্বরণের মানটা পাবা। তাহলে এখানে তুমি অরীয় ত্বরণের মান নির্ণয়ের সূত্রটা বসায় দাও, সেটা হচ্ছে কি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে ইজ ইকুয়াল টু লেখা যাবে আলফা এল ভি। তাহলে এখান থেকে এলটাকে রাখে বাকিগুলোকে এই পাশে পার করো। তাহলে এখানে কি আসছে দেখো, এই ভিটা নিচে ছিল ভাগ অবস্থায়, এই পাশে আসলে হয়ে যাবে গুণ। তাহলে ভি কিউব ডিভাইডেড বাই এই আলফা ছিল এই পাশে গুণ অবস্থায়, এই পাশে আসলে হবে ভাগ, তাহলে আলফা আর। তাহলে এই যে এটা ইজ ইকুয়াল টু এল। তাহলে আমাদের অরীয় ত্বরণ পদ্ধতিতে ক্রান্তি ভাগের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা আছে এটা সবথেকে বেশি ম্যাথের মধ্যে ব্যবহার হয়। এই এল ইজ ইকুয়াল টু ভি কিউব ডিভাইডেড বাই আলফা আর। তাহলে এই সূত্রটা আমাদের ম্যাথে সব থেকে বেশিবার ব্যবহৃত হবে, বাকিগুলো ব্যবহার হবে কিন্তু ওগুলো ব্যবহার কম। এই সূত্রটা আমাদের প্রতিটা ম্যাথেই ব্যবহার হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা এবং কিভাবে করলাম সেটা আসলে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই তিনটা পদ্ধতিতে কিভাবে আমরা ক্রান্তি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করব এবং সেই সূত্রগুলো কি কি সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আমি এই অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের দেখায় দিয়ে তারপর আমি এই অধ্যায়ের ম্যাথগুলো শুরু করব। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।